Kuch Bihar, a very distant place, and now we are at Galudi. It is a particular place in the state of Jharkhand. Actually, Ghatshila and Galudi, these two areas are very closely attached in terms of geographical and geological approach. You may be asking why it is so much so intricately attached. The answer is very simple. The entire geological formation that took place in this particular area over a geographic domain belongs to Precambrian time period. You know, the geological history, every time any geological history that is recorded, it is recorded in terms of geological time period. So Precambrian, anything older than Cambrian is Precambrian. So Precambrian has got different types, different subdivisions. Some people say there are 6 subdivisions. From 3800 million, 800 million age to 38, this way 400, and at 2400 million age there is a particular unconformity. You all know about unconformity? Yes, yes. Unconformity means there are differences between the older and the younger rocks. The older rock may be very much complex, structurally complex, and the younger rock may be not all that complex, maybe sedimentary or less complex, less metamorphosed. So what is the purpose in terms of your syllabus? How do we study this particular area? Our study will be in 5 different formats. There will be 5 different components of our study. What are those components? The very first component will be reaching at different spots. Say Shingbhum Shear Zone, a very typical spot. Shingbhum Shear Zone is a particular region where extensive faulting in terms of shearing, large scale movement has taken place. So whenever shearing takes place, most of the rocks they get brecciated. তাহলে যখনই কোনো জিনিস ফ্র্যাকচার্ড হবে তখন কি হবে, পাথরগুলো ভাঙাচোরা হবে, ফ্র্যাগমেন্টেড হবে, ছুচালো হবে। হলেই কি হবে, সেই পাথরের যে জিওমরফোলজি, যে পাহাড়ে আমি এটা দেখতে পাবো আর অন্য পাহাড়ের যে জিওমরফোলজি সেটা আলাদা। তাহলে আমাদের কম্পোনেন্ট বলছিলাম না, একটা হচ্ছে নাম্বার 1 কম্পোনেন্ট হচ্ছে আমি একটা এরিয়ায় গেলাম, সেখানে কি পাথর আছে সেটা দেখলাম, কিন্তু প্রত্যেকটা পাথর, যেহেতু এটা সুবর্ণরেখা নদী পাশ দিয়ে যাচ্ছে, প্রত্যেকটা পাথরের সাথে তার পাশের যে পাথর তার একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা কিরকম? There are some such rocks which are very competent মানে তারা শক্তপোক্ত, মানে তাদের মধ্যে সিলিকার পরিমাণ বেশি। যেমন এখানে দেখবে কোয়ার্টজাইট, তাতে বেডিং প্লেন, আমি একদম সুন্দরভাবে দেখাবো বেডিং প্লেন, তোমরা ডিপ স্ট্রাইক মারতে পাবে। তার পাশেই রয়েছে নরম পাথর মাইকা সিস্ট, তাতে হয়তো কখনো কিছু মিনারেল থাকবে, গার্নেট, কিছু স্টরোলাইট। কিন্তু একটা শক্ত পাথরের পাশে যদি একটা নরম পাথর থাকে, দুজনের মরফোলজি কি একই রকম হবে? উত্তর হচ্ছে না। তাহলে আমি যদি এখানে একটা দাঁড়িয়ে আছি, আমার পাশে যদি একটা ছোট্ট বাচ্চা ছেলে দাঁড়িয়ে থাকে, যে একদম শিশুকে, তাকে তো আমি ইচ্ছে করলে একটু চট দিলাম, সে পড়ে যেতে পারে। তাহলে এখানে বহু জায়গাতেই দেখা যাচ্ছে যে কোয়ার্টজাইটের যে পাথরগুলো সেগুলো রিচ ফর্ম করছে জিওমরফোলজিক্যালি, কিন্তু যেগুলো মাইকাসিস সেগুলো রিচ ফর্ম করতে পারছে না, সেগুলো সয়েলে চলে গেছে। আমরা বহুবার যখন এখানে এসেছি, যখন আমরা মাইকাস নদী থেকে, নদীটা হচ্ছে এই ওয়েস্টের দিকে, এই দিকটা হচ্ছে ওয়েস্ট, আমরা যখন এইদিকে ক্রমশ ইস্টের দিকে যাচ্ছি, বড় রাস্তার উপরই একটা বড় কোয়ার্টজাইটের বিশাল পাহাড় আছে, আর এই মাঝখানে যে জায়গাটা এটা পুরোপুরি মাটি, কিন্তু বহু জায়গাতেই আমরা খুঁড়ে দেখেছি সেখানে মাইকাসিস, মানে কোয়ার্টজাইট তার পাশেই হচ্ছে মাইকাসিস, সেখানে নদীর ধারে এটা দেখা যাচ্ছে। কিন্তু যত আমি এদিকে ইস্টের দিকে চলে আসছি, সুবর্ণরেখা নদীটা হচ্ছে নর্থ সাউথ যাচ্ছে। তাহলে কথা বলছিলাম, একটা হচ্ছে লিথোলজিক্যাল, লিথো মানে হচ্ছে পাথর, তাহলে একটা লিথোলজিক্যাল কম্পোনেন্ট, আমি শেষে একটা লিখিয়ে দেবো কম্প্যাক্ট ফর্ম। এখন শোনো একটুখানি,
তাহলে একটা হচ্ছে লিথোলজিক্যাল লিথো মানে পাথর, আর একটা হচ্ছে জিওমরফোলজিক্যাল তার মানে কি যে লিথোলজি তার সাথে তার জিওমরফোলজি লুকিয়ে আছে। এই যে আমরা এখানে এতজন বসে আছি, তোমরা যে এজ গ্রুপে, স্টুডেন্টরা যে এজ গ্রুপে বিলং করছো আর আমি যে এজ গ্রুপে বিলং করছি, তার মধ্যে একটা আনকনফর্মিটি আছে। আমার বয়স এখন 7টা ডেকাড পেরিয়ে গেছে, মানে আই এম নাও রানিং 73। কিন্তু আমি এখন 73 বছর হলে আমার কিছু অসুবিধা নেই। আমার সুবিধাটা কি, আমি এতদিন ধরে এই পৃথিবীটাকে দেখতে পেয়েছি। দেখতে পেয়েছি মানে কি, আমি এই ফিল্ড ওয়ার্কে যতবার আমি আসি, পাথরদের সাথে আমার কথা হয়। আমি সেরকম বড় বড় বৈজ্ঞানিক নয় যে জগদীশ চন্দ্র বসুর মতো বলতে পারি গাছেরও প্রাণ আছে। আমি কিন্তু সত্যি সত্যি বলতে পারি, ওই লেভেলের নয়, কিন্তু পাথরেরও প্রাণ আছে। পাথরদের কাছে যখন আমি যাই, যদি বারবার যাই, তারা আমাকে জিজ্ঞেস করে, কি রে আবার 1 বছর বাদে এলি, দেখ আমি কতটা ওয়েডার হয়ে গেছি। এটাই হচ্ছে থার্ড কম্পোনেন্ট। যেমন আমাদের বয়সের সাথে সাথে আমাদের পরিবর্তন হয়, পাথরগুলো সেই প্রিকেম্ব্রিয়ান টাইম পিরিয়ড থেকে আছে। সো দে আর কনস্ট্যান্টলি চেঞ্জিং দেয়ার মরফোলজিক্যাল অ্যাট্রিবিউটস। তাদের মধ্যে যেগুলো নরম মিনারেল যেগুলো আছে, সেগুলো বেরিয়ে যায়, সেগুলো নদী দিয়ে চলে যায়, কোথাও কোথাও গর্ত তৈরি করে, যেগুলোকে আমরা জিওমরফোলজিক্যালি পট হোলস বলি। আবার নদী কোনো জায়গায় মেন্ডার করছে, সেখানেই নিয়ে গিয়ে সেই সেডিমেন্টসগুলোই আবার জমা করছে। তাহলে জিওমরফোলজিক্যালের ইয়ের সাথে, যেহেতু এর সাথে একটা নদী জড়িয়ে আছে, নদী মানে কি সেখানে একটা স্রোত থাকবে, নদী মানে কি সেখানে একটা প্রবাহমানতা থাকবে। তাহলে যখন সে পাথরের পাশ দিয়ে নদীটা যাচ্ছে, ইট উইল বি সাবজেক্টেড টু কেমিক্যাল ওয়েদারিং। তোমরা জানো ওয়েদারিং এর যে আবহবিকার, তার দুটো ভাগ আছে, একটা মেকানিক্যাল ওয়েদারিং আর হচ্ছে কেমিক্যাল ওয়েদারিং। তাহলে মেকানিক্যাল ওয়েদারিং তো হচ্ছেই, বৃষ্টি হচ্ছে, এত রোদ, এতদিন ধরে পুরনো পাথর, তাদের তো মেকানিক্যাল ওয়েদারিং হচ্ছেই। কিন্তু যেহেতু যখন জল বাড়ে, তার নিচে, জলের নিচে যখন পড়ে যায় পাথরগুলো, তখন তার কেমিক্যাল ওয়েদারিং হতে থাকে। তাহলে আমাদের থার্ড কম্পোনেন্ট হচ্ছে টু মেজার দ্য ডিগ্রি অফ ওয়েদারিং, মানে এই ওয়েদারিংটা কত লেভেলে গেছে এবং কোন পাথরটা সেইটার হিসেবে কতটা অ্যাফেক্টেড হচ্ছে। যখনই এটা হবে, সেটা কিন্তু ইনডাইরেক্টলি জিওমরফোলজিক্যালিও কাজ করবে। এবার হচ্ছে ফোর্থ কম্পোনেন্ট হচ্ছে, যেহেতু উই আর অন দ্য, মানে একদম প্রকৃতির মধ্যে আছে, তাহলে প্রকৃতির যতগুলো কম্পোনেন্ট আছে, আমরা জানি যে প্রকৃতির সাধারণভাবে 6টা কম্পোনেন্টকে আমরা সাধারণভাবে ইউজুয়ালি মার্ক করি, যেগুলো হচ্ছে ন্যাচারাল এজেন্সিস। সেই 6টার মধ্যে আমরা উইন্ড বলি, আমরা রিভার বলি, আমরা গ্লেশিয়ার বলি, গ্রাউন্ড ওয়াটার বলি। তাহলে এই যে নদীটা যাচ্ছে, এই নদীর জলের সাথে আবার কিন্তু একটা গ্রাউন্ড ওয়াটারের সম্পর্ক আছে। আমি যখন প্রথমবার আমার ছাত্রদের নিয়ে এখানে আসি আর কি, মানে কেডি প্যালেসটা তো পরে এসেছি, তারও আগে যখন প্রথমবার আসি, তখন আমরা একটা ধর্মশালায় উঠতাম। ধর্মশালাটা তখন চিঠিপত্র, এত মোবাইল টোবাইল ছিল না, তো আমরা চিঠি দিয়েছি, চিঠির উত্তর আসছে না। তখন আমাদের প্রিন্সিপাল তখন ছিলেন, তিনি আমাকে বললেন যে তুমি একটা কাজ করো, তুমি একদিন আগে চলে যাও, যদি ধর্মশালাটা নাও পাওয়া যায়, তুমি একদিনের মধ্যে, পরের দিন অন্য একজন শিক্ষক বাকি স্টুডেন্টদের নিয়ে যাবে, তুমি থাকার জায়গা বন্দোবস্ত করবে। তো আমি গিয়ে যখন আমি পৌঁছলাম, দেখলাম যে না, ধর্মশালা বলছে হ্যাঁ আমরা তো চিঠির উত্তর দিয়েছি, আপনাদের অ্যাকোমোডেশন ঠিক আছে। তা ঠিক আছে, তা আমার তো তখন আর কোনো কাজ নেই। এবার আমি ঘুরতে বেরোলাম। এই কেডি প্যালেস থেকে একটু আগে থেকে আর একটু রাস্তা আছে বাজারের দিকে। হঠাৎ দেখি একজন ভদ্রলোক আর ভদ্রমহিলা আমাকে দেখতে পেয়ে এবং নমস্কার করে বলছেন যে আপনি জিওলজির লোক? আমি বললাম হ্যাঁ। বলছে আমার বাড়িতে যে কুয়োটা আছে, তাতে জলটা পাচ্ছি না, একটু দেখে বলবেন জলটা পাচ্ছি না কেন? তাহলে হ্যাঁ, কিছুটা আন্দাজ দিতেই পারি, কেননা সুবর্ণরেখার সূত্র ধরে যে গ্রাউন্ড ওয়াটারটা, সেটা এখানে পার্কোলেট করে জলটা আসবে। আনলাম যে আপনাদের ওখানে জল পাচ্ছেন না, মানে দেখুন সুবর্ণরেখা নদীটার জলটা শুকিয়ে আছে, মানে তারও জল কম। মানে তার কাছে যে পারমিয়েবিলিটি, যে মাটির যে পারমিয়েবিলিটি থাকে, তোমরা জানো পোরোসিটি অ্যান্ড পারমিয়েবিলিটি। তাহলে মাটির যে সয়েলটা থাকে, তার যে গ্রেনসগুলো থাকে, তার সেটার তো একটা পোরোসিটি থাকে। যদি পোরোসিটিগুলো ইন্টারকানেক্টেড হয়, তার পারমিয়েবিলিটি বেড়ে যায়। তাহলে
পোরোসিটি এক, কিন্তু পারমিয়েবিলিটি ভ্যারি করতে পারে। কেন? যদি ইন্টারকানেক্টেড পোর্স হয় তাহলে পারমিয়েবিলিটি বাড়বে, কিন্তু যদি ইন্টারকানেক্টেড না হয় তাহলে পারমিয়েবিলিটি কমে যাবে। তখন আমি বললাম যে আপনাদের এখানে যে পাথরটা পড়ছে মাঝখানে একটা কোয়ার্টজাইটের ব্যারিয়ার আছে, ওই ব্যারিয়ারের জন্যে এটা কোনো কোনো কারণে, কিন্তু আপনি যদি ওটাকে যেখানে মাইকাসিস্ট আছে সেই জায়গায় নিয়ে যান, কেন 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 মাইকাসিস্টের মধ্যে ফোলিয়েশন প্লেন আছে, পত্রায়ন তল। তাহলে পত্রায়ন তল মানে কি? দুর্বল তল। তাহলে পোরোসিটিতে যে জলটা পোরাস মিডিয়ামে আসবে সে পত্রায়ন তল খুঁজে পেলে, তাহলে আমরা যখন কি করি, আমাদের দুর্বলতার জায়গা দিয়ে তো আমরা প্রবেশ করি। যখন আমি বলছি যে আমি কারোর প্রতি দুর্বল, তার মানেটা কি? মানে সেও যদি আমার প্রতি দুর্বল হয়, সেই দুর্বলতার জায়গাটা দিয়ে আমার তার মধ্যে প্রবেশ করতে হয়। আমাদের দুর্বলতা নানা রকমের আছে। তো অনেকে দেখি খিদে যখন খাবার আসে, খাবারের প্রতি সে খুব দুর্বল। যেমন আজকে যখন টিফিনটা দেওয়া হয়েছিল, আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমাকে কি আরেকটি আলুর চপ দেওয়া হবে, আমাকে জিজ্ঞেস করা হলো। দারুণ অফার, মানে আমাকে জাস্ট 50 বছর বয়সটা কমিয়ে নিলে আমি বলতে হ্যাঁ হবে। কিন্তু তার একটু আগেই আমি আমার বাড়িতে ফোন করেছিলাম, আমি বললাম আমি চলে এসেছি, টিফিনটা দেবে আমার বাড়িতে। যেহেতু কেডি প্যালেসে আমার বাড়ির লোকেরাও একসময় এসছেন আর কি, তারা জিজ্ঞেস করছেন কি মুড়ি আলুর চপ। তারপরে আমাকে বলা হলো তাহলে তো খুব ভালো টিফিন, মানে যেহেতু আমার প্রিয় জিনিস। তা আমি আর 3টে আলুর চপ নিইনি, দুটোই নিয়েছি। কারণ আমি মনে করলাম এখন 50 বছর কমানো যাবে না, বরং 73ই থাকে। কমালে দুটোর থেকে একটা করলেই ভালো হতো, তবুও একদিন খাওয়াই যেতে পারে, তাহলে খেয়ে নিলাম। তাহলে এই কথাটা আমি বলছি কেন? মানে বলা হচ্ছে এভরি টাইম হোয়াট এভার ইউ ফাইন্ড ইন দ্য জিওলজিক্যাল নেচার, ইউ মাস্ট বি ফাইন্ডিং সার্টেন এরিয়া যেখানে কোন ন্যাচারাল এজেন্সি তার দুর্বল তলগুলো কাজ করেছে। ডেজার্টে কি কাজ করে? ডেজার্টে নানা রকম ল্যান্ডফর্ম হয়, ভেন্টিফ্যাক্ট তোমরা পড়েছো, পাথরের গায়ে ফুটো ফুটো হয়, উইন্ড ব্লো করে এসে বারবার ওখানে স্ট্রাইক করে একদিকে ফুটো থেকে আর একদিকে। তেমনি কোনো কোনো জায়গায় এরকম হয়, মোনাড রক হয়, আশেপাশের সব জিনিস চলে গেছে, শুধু একা পড়ে আছে। তাহলে একা পড়ে থাকলো কেন? মানে সে দুর্বলতায় প্রশ্রয় দেয়নি, সে স্টেবল ছিল। তাহলে জিওমরফোলজিক্যালি যখন আমি দেখব ন্যাচারাল এজেন্সিগুলো, এখানে প্রত্যেকটা জায়গায় আমরা খেয়াল করব সেই ন্যাচারাল এজেন্সিটা কী কাজ করেছে। ফোর্থ কম্পোনেন্ট হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য এনভায়রনমেন্ট দ্যাট ইজ বিং সারাউন্ডেড অর দ্যাট ইজ বিং রিফ্লেক্টেড। তাহলে একটা হচ্ছে সারাউন্ডিং, একটা হচ্ছে রিফ্লেকশন। হোয়াট ইজ রিফ্লেকশন অ্যান্ড হোয়াট ইজ সারাউন্ডিং? তাহলে আমি যখন এখানে অনেকবার এসেছি, তখন এইখানে এই জায়গায় এই রঙগুলো সাজানো ছিল না, এখানে অনেক গাছ ছিল, বনবিথি ছিল না। তাহলে এখন এই খাওয়ার জায়গাটা ছোট ছিল। তাহলে এই যে পরিবেশটা এখন দেখতে পাচ্ছি, তাহলে এই পরিবেশের মধ্যে তখন আমরা সব ঘরে, স্টুডেন্টরা আসতো, সেই ঘরে সব জড়ো হয়ে পরপর পরপর বসতো, সেইখানে আমরা বলতাম। কখনো এই মাঠটার মধ্যে ওইখানে বসতাম আর কি, এরকম বন্দোবস্ত ছিল না। তাহলে পরিবেশের সাথে তুমি যখন নতুন কোনো একটা পরিবেশে যাচ্ছ, তাহলে যখনই কালকে যখন আমরা ফিল্ড ওয়ার্ক করবো, তোমাদের কাজ বলে দিচ্ছি, মানে যে আউটক্রপে গিয়ে আমরা পৌঁছবো, প্রথমে 3টে কাজ। একটা কাজ হচ্ছে তো আমি করব, এটা হচ্ছে তো বাপ্পাকে আমি বলেছিলাম জিপিএসটা আনতে। আমরা প্রথমে লোকেশনটা নেব, তারপরে সেখানে কি পাথরটা আছে সেটা দেখাবো, তার যদি যে জিওলজিক্যাল ফিচার্সগুলো সেটা দেখাবো। তারপরে আমরা বলবো তোমরা নিজে দেখো। নিজে দেখো মানে তোমরা দেখবে পাথরটার মধ্যে 4টে জিনিস সবসময় দেখা যায়। একটা হচ্ছে যে পাথরটা তুমি দেখছো সেই পাথরের কালারটা কি, আর একটা হচ্ছে তার গ্রেন সাইজ, মানে বড় দানার পাথর এক রকমের হয়, মাঝারি দানার পাথর হয়, আর সূক্ষ্ম দানা আর এক রকমের হয়। তাহলে গ্রেন সাইজ, তারপরে হচ্ছে মিনারোলজি, মানে সেটা কি দিয়ে তৈরি। মিনারোলজিটা তোমরা বলতে পারবে না কোয়ার্টজাইট ছাড়া, কোয়ার্টজাইট শুধুই কোয়ার্টজ দিয়ে তৈরি, কিন্তু অন্যগুলো মিনারোলজি আমি বলে দেবো। তাহলে তাহলে কালার, গ্রেন সাইজ, মিনারোলজি। এবার হচ্ছে টেক্সচার। টেক্সচার হচ্ছে দ্য ইন্টার রিলেশনশিপ দ্যাট এক্সিস্ট বিটুইন দ্য গ্রেনস প্রেজেন্ট ইন এ রক। তাহলে এই যে তোমরা যখন প্রথমে বসছিলে, কেউ কেউ ওই দিকে মুখ করে বসছিলে, আমি তখন বললাম এই দিকে মুখ করে বসো। তাহলে আমি টেক্সচারটা বদলে দিলাম, ইন্টার রিলেশনশিপ। কেন বললাম? কেন আমি যখন বলবো যাতে আমি সবার মুখটা দেখতে পাই।
মুখটা দেখার সুবিধাটা কি? আমি কি বুঝতে পারবো যে কারা কারা আমার কথা শুনছে। মানে আমাদের একটা ছোট্ট ঘটনা বলি। কোনো একটি সময় আমাদের, তিনি এখন যাদবপুর ইউনিভার্সিটির অধ্যাপিকা, তার নাম আমি বলছি না, তিনি আমাদের কলেজে প্রথম এসেছিলেন। আমি তখন ডিপার্টমেন্টাল হেড ছিলাম। তার প্রথম ক্লাস, সে আমাকে বলল যে স্যার আপনি আমার প্রথম ক্লাসটা যদি দেখেন, তারপরে যদি একটা ফিডব্যাক দেন তাহলে আমার খুব ভালো লাগবে। আমি বললাম খুব ভালো তো স্যার, আমি অবশ্যই থাকবো। তারপরে সেই ক্লাসে এলো, একটা পাওয়ার পয়েন্ট খুললো, করে পরপর স্লাইড দেখাতে লাগলো এবং পাওয়ার পয়েন্টের দিকেই তাকিয়ে থাকলো এবং খুব ভালো স্লাইড পরপর সব দেখালো আর কি। তারপরে তো ক্লাস শেষ হলো, আমরা যে যা জায়গায় বসলাম। আমার কাছে এসে জিজ্ঞেস করছে, স্যার ক্লাসটা কেমন হলো? আমার খুব ভালো হলো, আবার খুব ভালো হলো না। মানে ইন টার্মস অফ কন্টেন্ট খুব ভালো, কিন্তু ইন টার্মস অফ অ্যাকসেপ্টেবিলিটি ভালো হলো না। কারণ তুমি একবারও তোমার স্টুডেন্টের চোখের দিকে তাকালে না, তোমার সাথে আই কন্ট্যাক্ট হলো না। আই কন্ট্যাক্ট হলো না মানে তুমি তাদের সাথে সংমিশ্রণ হলো না তোমার। তাহলে যখন আমি তোমাদের সাথে আমার আই কন্ট্যাক্ট হচ্ছে, আমি দেখতে পাচ্ছি কে শুনছে কিংবা কে শুনছে না। তাহলে এই যে শুনছে কিংবা শুনছে না, তার মানে কি আমি বলছি যে আউটক্রপটা যখন তুমি নিজে দেখছো, তার মানে তুমি তার সাথে মিশছো আর কি, পাথরটার গায়ে হাত দিচ্ছ তুমি, তার মানে ইউ আর ফিলিং। তাহলে আমরা যখন কোনো জিনিসকে টাচ করি, উই ফিল। তাহলে কোনো সময় আমরা কথা বলেও টাচ করতে পারি, কিন্তু কথা না বলেও তো অনেক সময় টাচ করা যায়। হ্যাঁ সরি, কথা বলে যেমন টাচ করা যায়, কথা না বলেও টাচ করা যায়। তাহলে কোনো একটা জিনিসকে যখন এই পাথরটাকে টাচ করছি, তাহলে সেই টাচ করলে সেই পাথরের একটা রেসপন্স পাওয়া যায়। যদি এটা হার্ড রক হয় সে এক রকমের রেসপন্স দেবে, আর যদি সফট রক হয় সেটা এক রকমের দেবে। যদি হাই গ্রেড মেটামরফিক হয় তাহলে সেটা আর এক রকমের দেবে। যদি লো গ্রেড মেটামরফিক হয় সে আর এক রকমের দেবে। যদি আমরা দেখাবো গ্র্যানিটের যে আউটক্রপগুলো, সে বিশাল বিশাল আউটক্রপ। ডলারাইট ডাইক দেখাবো, তার বিশাল আউটক্রপ, মানে তার জিওমরফোলজিক্যাল সে একদম স্টেবল হয়ে দাঁড়িয়ে আছে। তার মানে ওই যে বলছিলাম সেকেন্ড কম্পোনেন্ট লিথো ইউনিটের সাথে তার জিওমরফোলজিক্যাল অ্যাট্রিবিউট। এবারে যখন তাকে এনভায়রনমেন্টাল পরিবেশে তাকে নিয়ে ফেলছো, তার সাথে আর কে আছে, এই কে আছে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। এবারে এতক্ষণ যেটা বলিনি সেটা হচ্ছে ফিফথ কম্পোনেন্ট। ফিফথ কম্পোনেন্ট হচ্ছে, যেহেতু এখানে একটা এই এরিয়াটাকে বলা হয় ক্রেটন। ক্রেটন মানে দ্য ওল্ডেস্ট গ্রুপ অফ রক। তাহলে এই ওল্ডেস্ট গ্রুপ অফ রকে দেয়ার আর মাল্টিপল এভিডেন্স। এখানে 6 রকমের ঘটনা ঘটেছে, যদিও আমরা সব কটা ঘটনা দেখতে পাবো না। এখানে ম্যাগমাটিজম ঘটেছে, এখানে মেটামরফিজম ঘটেছে, এখানে ভলক্যানিজম ঘটেছে, এখানে নানা রকম স্ট্রাকচারাল ডিফরমেশন হয়েছে, আর এখানে মিনারেলাইজেশন হয়েছে। মানে এই যে সিংহুম শিয়ার্জন বলছিলাম, এখানে কপার পাওয়া যায়, মোসাবরি কপার, যদিও আমরা সেই কপার ডিপোজিটটা দেখতে পাবো না। তারপরে এখানে ইউরেনিয়াম মাইন্স আছে, যদুগোটা মাইন্স। তাহলে ওই সিংহুম শিয়ার্জন বলছিলাম না, একটা উইক জোন, সেখান বরাবর মিনারেলাইজিং ফ্লুইড, ওই বলছিলাম দুর্বল তল বরাবর জিনিস ঢুকতে পারে, ওই বরাবর মিনারেলাইজিং ফ্লুইড ঢুকেছে। তাহলে আরেকবার বলি, ম্যাগমাটিজম যখন আমরা দেখব, মানে গ্র্যানিট ইজ আ প্রোডাকশন অফ ম্যাগমাটিজম। এখানে কিছু কিছু এরিয়ায় ভলকানিক রক আছে, সেটা হয়তো আমাদের চোখে নাও পড়তে পারে, আর একটু দূরে সেটা ভলকানিজম আছে। মেটামরফিজম তো আমরা দেখতেই পাবো, মেটামরফিক রক, গার্নেট আছে, স্টরোলাইট আছে, হাই গ্রেড মেটামরফিক রক। তারপরে বলছিলাম স্ট্রাকচারাল, মানে এখানকার পাথরগুলো বেডেড, এখানকার পাথরগুলো ফোলিয়েটেড, এখানকার পাথরগুলো ফোল্ডেড। তাহলে যখনই ফোল্ডিং হবে মরফোলজি বদলে যাবে। তাহলে এই যে আমরা বলছি না স্ট্রাকচারাল কন্ট্রোল, তাহলে প্রত্যেকটা জিওমরফোলজিক্যাল, তোমরা ক্লাসে অনেক সময় পড়বে যে একটা জিওমরফোলজির পেছনে দুটো কন্ট্রোল থাকে। একটা হচ্ছে লিথোলজিক্যাল কন্ট্রোল, মানে পাথরই ঠিক করে দেয় আমার গঠন কেমন হবে। আর একটা হচ্ছে স্ট্রাকচারাল কন্ট্রোল, মানে তার মধ্যে কী স্ট্রাকচার আছে। আর একটা যৌথভাবে, মানে ইট ইজ নট লাইক দ্যাট যে সেই পাথরের যে স্ট্রাকচারটা, সেখানে যদি প্রেশারটা সেইভাবে কাজ করে। ধরো ফোল্ডিং অনেক সময় মাল্টিপল জেনারেশন ফোল্ডিং হয়, একই পাথর 3বার ফোল্ডেড হচ্ছে,
তাহলে প্রত্যেকটা ফোল্ড একবার এরকমভাবে ভাঁজ হলো, একবার ডান দিক করে ভাঁজ হলো, একবার ওভার টার্ন হলো, পুরো জিনিসটা উল্টে গেল। তাহলে এই যে প্রত্যেকবার আমি এক একটা ফেজে এক এক রকমের ফোল্ডিং হচ্ছে, আমার মরফোলজি বদলে যাবে। তাহলে কোনো আমি এখন এরকম সোজা হয়ে দাঁড়িয়ে আছি, আমি বলতে বলতে এরকম ঝুঁকে যাই যে গাড়ি, তাহলে সেটা আর একটা ফোল্ড। তাহলে সেই অনুযায়ী ফোল্ডের যে অ্যাকশিয়াল প্লেনটা সেটা বদলে যাবে। তাহলে এক একটা তোমার ফোল্ড কিছুটা পড়েছো, ফোল্ডের সব মরফোলজি পড়েছো। রিকম্বেন্ট ফোল্ড বলা হয় হুইচ ক্লোজেস সাইডওয়ার্ডলি, অ্যান্টিফর্ম বলা হয় হুইচ ক্লোজেস আপওয়ার্ডলি, সিনফর্ম বলা হয় হুইচ ক্লোজেস ডাউনওয়ার্ডলি। কিন্তু যেই অ্যান্টিক্লাইন বলা হয় সে শুধুমাত্র ওপরে ক্লোজ করছে তা নয়, তার পাথরটা যে করে আছে সেটা হচ্ছে ওল্ডেস্ট রক। তাহলে আমরা বুঝবো কী করে সেটাই ওল্ডেস্ট রক? তাহলে আমরা সাধারণভাবে বলি যেদিকে ডিপ ডিরেকশন থাকে সেই বরাবর ইয়াঙ্গার রকসগুলো থাকে। মানে আমি যদি এই পাথরে এইটার উপরে এটা রাখি, এমনিতে তো এটা ইয়াঙ্গার, এই তো পরে রাখলাম, এখন এটা যদি এরমভাবে থাকে তার মানে কি এটা হচ্ছে ইয়াঙ্গার। তাহলে আমরা ওই পাথরগুলো দেখে বুঝতে পারবো কোন দিকে ইয়াঙ্গিং ডিরেকশন আছে। এবারে তাহলে যদি এইরকমভাবে ইয়াঙ্গিং বুঝতে পারি এটা একদিকে, আবার কোনো একটা দিকে গিয়ে দেখলাম যে এই পাথরটাই ওখানে রয়েছে ওই দিকে ডিপ করছে, তাহলে এই জিনিসটা এরকম অপোজিটলি ইনক্লাইন, তার মানে এখানে একটা ফোল্ড আছে। এখানে একদিন ওই আগের কোনো একটা ফিল্ড ওয়ার্কে এখানে একটা খুব ভালো অ্যান্টিক্লাইনের হিঞ্জ জোন আছে। তা ছাত্ররা ফিল্ডে যাওয়ার আগে আমি বলেছিলাম হিঞ্জ জোনটা দেখে আসবে, ভাগ করে দেওয়া হয়েছিল। তারপর ওরা সব দেখে এসে বলছে যে স্যার ওই হিঞ্জনটা তো দেখতে পেলাম না। আমি বলেছিলাম কোথায় দেখতে পাবে আর কি। তারপরে আবার ওদের সাথে বেরোলাম, গিয়ে দেখলাম যে ওরা হিঞ্জন দেখবে কী করে। হিঞ্জনের ওপরে যে কোয়ার্টজাইটটা আছে সেদিনকে ছিল হাটবার, ওখানে মাংস বিক্রি হয়, মাংসটা ওই যে ওটা দিয়ে কাটে, মাংসওয়ালা সে বসেছে তার পাশে পাথরে, আর ওই হিঞ্জনের ওপর রেখে মাংসটা রেখে কাটছে, সেই জন্যই দেখতে পাইনি। তখন আমি জিজ্ঞেস করলাম যে আপনার এই দোকান আর কতক্ষণ চলবে? বলে এই তো এখন 3:30 বাজে, এবার তো উঠবো। আর ঠিক আছে, তো আপনি উঠে পরিষ্কার করে দিন জল টল ঢেলে। তারপরে পরিষ্কার হলো, তারপরে ওদেরকে দেখালাম দেখো এই হচ্ছে হিঞ্জন। মানে সে আউটকাম হয়তো এখন আর নেইও, মানে ও কাটতে কাটতে একসময় উড়িয়েই দিয়েছে। যার জন্য আমরা অনেক সময় বলি আমরা একবার ট্রাই করে দেখবো স্যার, কালকে পাওয়া যায় কিনা। কালকেই পাওয়া পরকে দেখবো বাজারের দিকে। আচ্ছা, আমরা যেখানটা কালকে যাবো। তাহলে ওই যে বললাম ফিফথ কম্পাউন্ড, তাহলে ম্যাগমাটিজম মানে গ্রানিট। আমি গ্যাব্রো দেখাতে পারবো কিনা জানি না, কিন্তু ডলোরাইট দেখানো যাবে, মেটামরফিজম তো দেখানো যাবেই, স্ট্রাকচারাল ইমপ্রিন্টস তো বেডিং, ফোলিয়েশন এবং তাদের ফোল্ডিং এগুলো আমরা দেখতে পাবো। আর হচ্ছে মিনারেলাইজেশন। আমরা মিনারেলাইজেশন যে জোনটা, ওই যে জোনটা আমরা বলছি সিংমুং শিয়ার জোন, মানে ব্রেক শিয়েটেড রক, এই সব কিছু মিলিয়ে আমাদের এই যে 3 দিন আমরা বিভিন্ন জায়গায় যাব, প্রত্যেকটা জায়গায় আমরা সামগ্রিক, মানে আমাদের আলোচনাটা হবে সামগ্রিক, ঠিক আছে? তাহলে এই যে আমি এতক্ষণ কথা বলছিলাম, এটাকে আমি একটা সামারাইজ করব, একটা 5 থেকে 7 মিনিটের একটা লেখা আমি বলবো, সেটা একটু তোমরা লিখে নাও। এন্টিটি of Ghatshila and Galudi area. The geological and geographical entity of Ghatshila and Galudi area is considered to be composite in nature. Is considered to be composite in nature. Point number 1 এটা হয়ে গেল। Point number 2 বুলেট দিয়ে দিয়েও করতে পারো। Point number 2 represents a Precambrian terrain. A Precambrian terrain, TERRAIN, Precambrian terrain with multiple phases of geological and geographical imprints.
মাল্টিপল ফেজেস অফ জিওলজিক্যাল অ্যান্ড জিওগ্রাফিক্যাল ইমপ্রিন্টস, এটা 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট, হ্যাঁ, দ্য এন্ড, মানে আমি ইংলিশটা তো একটু বলবো, দ্য কম্পোজিট, দ্য এন্টায়ার টেরিয়ান বিলংস টু প্রিকেম্ব্রিয়ান টাইম পিরিয়ড and it has experienced multiple phases of geological and geographical imprints. মূল বক্তব্য হচ্ছে এটা প্রিকেম্ব্রিয়ান সময়ের পাথর এবং এখানে মাল্টিপল ফেজেস অফ জিওলজিক্যাল অ্যান্ড জিওগ্রাফিক্যাল ইমপ্রিন্টস হয়েছে। তাহলে তোমরা এরমভাবে যদি ভাবো যে একটু ইন্টারভিউ করছি, মাল্টিপল ফেজ বলতে আমরা কী বুঝি, মানে পুরো ঘটনাটা একবারে হয়নি। আমাদের তোমরা ধনবাড়ির জিওমরফোলজি যদি পড়ো, সেখানে অনেকগুলো ক্যারেক্টার দেওয়া আছে। সেখানে বলা হয়েছে প্রত্যেকটা জিওলজিক্যাল ইভেন্ট or natural event is subjected to changes by the later event. মানে আজকে এখানে যে ঘটনা ঘটছে, পরের ঘটনা তাকে পরিবর্তন করবে, আবার সেই ঘটনা তার পরবর্তী ঘটনাকে দ্বারা প্রভাবিত হবে আর কি। সে অপেক্ষা করে বসবে আর কি, আমার এরপরে কে আসবে। তাহলে এই যে ঘটনাগুলো মাল্টিপল ফেজ, তাহলে প্রত্যেকটা ফেজেই কিছু না কিছু পরিবর্তন হয়েছে। পয়েন্ট নাম্বার 3, such changes can be documented both in terms of lithology, লিথো মানে পাথর তোমরা জানো, both in terms of lithology and structural modifications. Point number 4, it is suggested that here 2 major litho units, bracketed quartzite and mica schist, 2 major litho units, bracketed quartzite and mica schist, বলে মাইকা সিস্টের পাশে লেখো প্লাস মাইনাস গার্নেট কমা স্টরোলাইট, STAU ROLIT, গার্নেট অ্যান্ড স্টরোলাইট, ব্র্যাকেট ক্লোজ করো। বিয়ার এভিডেন্স অফ BEAR bear evidence of both metamorphic and structural changes comma they ultimately leading LEADING in terms of geomorphological change. তাহলে ব্যাপারটা একবার খোলাখুলি বলা যাক, মানে দুটো পাথর কোয়ার্টজাইট আর একটা হচ্ছে মাইকা সিস্ট, এদের দুজনের কম্পিটেন্সিটা আলাদা, মানে একজন শক্তপোক্ত একজন নরম। তাহলে এদের ওপর আমরা বলি না ঝড়ঝাপটা যদি বয়ে যায়, তাহলে ঝড়ে একরকমের ক্ষতি, 2 রকমের ক্ষতি হবে। তাহলে এরা আবহ বিকার হয়েছে, স্ট্রাকচারাল ডিফর্মেশন হয়েছে, মেটামরফিজম হয়েছে, সবাই একরকমভাবে নিতে পারেনি। মানে সাধারণভাবে মনোমিনারেলিক রকের মেটামরফিজম খুব একটা তফাৎ হয় না, কারণ মেটামরফিজমে সবসময় নতুন মিনারেল হতে পারে, নতুন স্ট্রাকচার হতে পারে, কিন্তু যে পাথর প্রথম থেকে একটা মিনারেল দিয়ে তৈরি, সে তার পরিবর্তন শুধু স্ট্রাকচারে হয়, মিনারেলে হয়। ক্যালসাইট অ্যান্ড মার্বেল, হ্যাঁ, থ্যাংক ইউ, একদম এর চেয়ে ভালো উদাহরণ হতেই পারে না। ক্যালসাইট লাইমস্টোন থেকে মার্বেল হচ্ছে, ক্যালসিয়াম কার্বনেট, মিনারোলজিক্যালি কোনো চেঞ্জই হচ্ছে না, খালি স্ট্রাকচারাল চেঞ্জ, জেনারেলি গ্রেন সাইজটা বড় হয়। তাহলে কিন্তু মাইকা সিস্টেম চেঞ্জ হয়, গার্নেট আর স্টরোলাইট বললাম প্লাস মাইনাস। তাহলে এখানে একটা স্টার দিয়ে এর মধ্যে আবার ওই যে প্লাস মাইনাস যে জায়গায় মাথায় একটা ছোট স্টার দাও, অ্যাস্টারিস দাও, হ্যাঁ, দিয়ে লেখো, ওটা নিচে লেখো, ওটা কেন ওটা বলা হচ্ছে। গার্নেটের ওখানে স্টরোলাইট যেখানে লেখা আছে তার মাথায় একটা স্টার, স্যার বলেনি এখনো, সেটাই আমরা নিচে লিখছি। These 2 minerals, নিচে লেখো these THESE, these 2 minerals THESE are considered শেষে ডি আছে,
are considered to be part of a group of minerals considered to be a part of a group of minerals, comma they collected as index minerals. Take inverted comma model. Collectively termed as index minerals. The minerals are a index mineral kara. The minerals are bole bracket e lekho from low to high grade metamorphism. From low to high grade metamorphism মানে প্রেসার টেম্পারেচার বাড়ছে এই করে ইন্ডেক্স মিনারেলগুলো চেঞ্জ করছে তাহলে মিনারেলস আর ব্র্যাকেটে লো টু হাই গ্রেড বলে বা মিনারেলগুলো লেখো প্রথমে ক্লোরাইট CHLORIT ক্লোরাইট অ্যারো দাও দিয়ে লেখো বায়োটাইট TIT BIOTIT বায়োটাইট সব পাশাপাশি লিখতে হবে কিন্তু অ্যারো দাও দিয়ে লেখো গার্নেট অ্যারো দাও স্টোরোলাইট STAUROLIT স্টোরোলাইট কালকে দেখাবো স্টোরোলাইট STAUROLIT স্টোরোলাইট তারপর হচ্ছে কায়ানাইট অ্যারো দিয়ে KYANIT হ্যাঁ কায়ানাইট তারপরে অ্যারো দিয়ে সিলিমেনাইট SILLIMINIT MANIT সিলিমেনাইট কথা প্রসঙ্গে বলে রাখি ভারতবর্ষে যে ইস্টার্ন ঘাট সেটা হচ্ছে হাই গ্রেড মেটামরফিজম সেটা হচ্ছে সিলিমেনাইট দিয়ে তৈরি সিলিমেনাইট আর গার্নেট সেখানে আছে সিলিমেনাইট মানে কায়ানাইট এই যে বললাম না ক্লোরাইট বায়োটাইট গার্নেট স্টোরোলাইট কায়ানাইট সিলিমেনাইট তাহলে গার্নেটের পরেই ডবল প্রমোশন পেয়ে ওখানে কায়ানাইট নেই একদম সিলিমেনাইট হয়ে গেছে এবং সেগুলো দেখবে যে ওখানকার যে পাহাড় মানে পৃথিবীতে সমস্ত জায়গায় খন্ডালাইটের পাশে চার্নোকাইট থাকতেই হবে তাহলে চার্নোকাইট হচ্ছে ভীষণ স্টেবল রক আর খন্ডালাইট হচ্ছে ভীষণ দুর্বল রক মানে সিলিমিনাইটের ফাইব্রাস সিলিমিনাইট নেচারটা হয় ফাইব্রাস তার মধ্যে গার্নেটগুলো যখন তৈরি হয়েছিল সে হোল্ড করেছিল যেই ওয়েদারিং হলো গার্নেটগুলো ছেড়ে গেল ঠিক সুরকির মতো যে দানাগুলো হয় সুরকির লাল লাল সুরকির দানা তার মানেটা কি ওই আবার সেই জিওমর্ফোলজি মানে প্রত্যেকবার লিথোলজিতে যে জিওকেমিক্যাল অ্যাট্রিবিউট থাকে তার মধ্যে কে ওয়েদার্ড হবে বেশি আর কে কম ওয়েদার্ড হবে সেটা ঠিক করে দিচ্ছে তাহলে আমি আমার প্রকৃতিতে এতদিন ধরে মাল্টিপল ফেজ অফ হোল্ডিং ওয়েদারিং এতগুলো ঝড়ঝাপটা করে আমি কতটা টিকে থাকতে পারি ঠিক সেটা আমার প্রমাণ হচ্ছে আমার লিথোলজিক্যাল এন্টিটি যার জন্য আমরা ছোটোবেলা থেকে আমাদের বলা হয়েছে হেলথ ইজ ওয়েলথ মানে স্বাস্থ্যটাকে ঠিক রাখা হয় তাহলে স্বাস্থ্যটা ঠিক করে থাকলে কী হয় আমরা নানা রকম ঝড়ঝাপটাগুলো নিতে পারি স্ট্রেংথ স্বাস্থ্য যদি বেকায় দেওয়া হয় তখন আমরা নিতে পারি না তাহলে এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 4 ছিল না এবার 5 ইট ইজ সাজেস্টেড that the entire area has witnessed WITNESSED has witnessed at least 5 different geological events 5 different geological events with reference to geographical entities আবার এখানে মাথায় একটা স্টার দাও দিয়ে ওই জিওগ্রাফিক্যাল এন্টিটি বলতে আমরা কি বোঝাতে চাইছি সেটা বোঝাতে হবে একটু মুখে আগে শুনে নাও তারপর দেখবে আমরা প্রকৃতিতে যা কিছু ঘটনা আছে তোমরা শুনছো ওদিকে প্রকৃতিতে যা কিছু ঘটনা ঘটে আমরা তাকে চিহ্নিত করি টাইম অ্যান্ড স্পেস দিয়ে মানে সে একটা কোনো নির্দিষ্ট টাইমে হয়েছে কিংবা কোনো এবং কোনো একটা নির্দিষ্ট জায়গায় হয়েছে তাহলে যখন আমি বলছি সিংভূম গ্রানিট
ওই একই জিওলজিক্যাল টাইম পিরিয়ডে আমি হয়তো কানাডার কোনো একটা জায়গায় ওই এরকম গ্র্যানিট হয়েছে, আবার ধারওয়ারে কর্ণাটকে কোনো একটা জায়গায় আর একটা। ভারতবর্ষের মোট খুব মেজর 9টা গ্র্যানিট বডি আছে। একটা বুন্দেলখণ্ড গ্র্যানিট, ক্লোজপেট গ্র্যানিট, সিংভূম গ্র্যানিট, ময়ূরভঞ্জ গ্র্যানিট, বোনাই গ্র্যানিট। তাহলে এই যে বলছি না 5টা ঘটনা, ম্যাগমাটিজম, মেটামরফিজম ইত্যাদি, প্রত্যেকটা ঘটনা ঘটেছে টাইম অ্যান্ড স্পেস। তাহলে সবাই তো এক সময় হয়নি, আর যখন যেখানে হয়েছে সেটা স্পেসটা আলাদা। তাহলে যেখানে গ্র্যানিট প্লে বড় জায়গাটা বড়, ব্যাথলিথ তৈরি হয়, তোমরা সবাই পড়েছো ব্যাথলিথ দ্য লার্জেস্ট ইনক্লুসিভ বডি বলা হয়। তাহলে ব্যাথলিথ যতটা জায়গা জুড়ে থাকবে, একটা ডাইক ততটা জায়গা জুড়ে থাকবে না। ডাইক হচ্ছে ডিসকর্ডেন্ট একটা ইনক্লুসিভ বডি। তাহলে একটা ডাইক যে পাথর দিয়ে তৈরি হয়, আর একটা ব্যাথলিথ সেই পাথর দিয়ে তৈরি হয় না। তাহলে ওই যে ব্যাথলিথ তৈরি হলো তার জিওমরফোলজিটা আলাদা, আবার ডাইকটা তার জিওমরফোলজিটা আলাদা। কিন্তু ওই এখানকার যে ডাইকটা তাকে আমরা বলছি নিউয়ার ডলারাইট ডাইক। কেন নিউয়ার? মানে এখানে যাবতীয় যা ঘটনা ঘটে গেল, একদম অন্তিম ঘটনা হচ্ছে ডলারাইট ডাইক। তাহলে সমস্ত কিছু ঘটে যাওয়ার পরে এখানে ডলারাইট ঢুকেছে, তাই জন্য এখানে বলা হচ্ছে নিউয়ার ডলারাইট ডাইক। তাহলে অন্য সবকে প্রভাবিত করতে পেরেছে, কেটে ফুঁড়ে বেরিয়েছে। তাহলে প্রত্যেকবার যখন আমরা বলছি যে জিওগ্রাফিক্যাল এন্টিটি বলছি না, জিওগ্রাফিক্যাল এন্টিটি আমরা বলতে চাইছি টাইম অ্যান্ড স্পেস, এটাকে আমরা ইংরেজিতে বলি স্প্যাশিয়াল রিলেশনশিপ। তাহলে এই স্টার দিয়ে ওটা লেখো, বাই দ্য টার্ম জিওগ্রাফিক্যাল এন্টিটি we mean to suggest the phenomenon of inverted commas মধ্যে spatial relationship, SPATIAL, spatial relationship, inverted comma শেষ, which suggests that every event in nature takes place during a particular geologic time and at a particular geographical area. তাহলে আমাদের এই যে দুটো সাবজেক্ট এতটা সম্পৃক্ত হলো কেন? কারণ প্রত্যেকটা ঘটনাকেই যদি আমি বিশ্লেষণ করি, আনলেস তার জিওগ্রাফিটা যদি আমি না জানি, সেখানে এটা ঘটলো কেন, মানে ঘটার জন্য তার তো কিছু চেঞ্জেস এলো। তাহলে এই যে চেঞ্জেস হলো, যেমন করে ডাক্তারেরাও যখন কোনো অসুখ হয় তখন জানতে চান যে আপনি কীরকম ধরনের লাইফস্টাইল মেনটেন করেন। তিনি যদি বলেন আমি প্রত্যেকদিন বিকেলবেলা বেরিয়ে গিয়ে পাড়ার কাছাকাছি মিষ্টির দোকানে গিয়ে যে মিষ্টিগুলো থাকে সেগুলো টেস্ট করি, প্রথমেই ডাক্তারবাবু বলেন আপনি HB1C-টা টেস্ট করে আমার কাছে পরের দিন আসুন, আপনার শুনেছে আমি দেখব। আর যদি ছাড়িয়ে গিয়ে থাকে একরকম ওষুধ হবে, আর যদি না ছাড়ায় আর এক রকমের ওষুধ হবে। তার মানে কি, আমার লাইফস্টাইল যদি এমন হয় যেখানে আমি কিছু রোগকে ইনভাইট করি, আবার এমন কোনো লাইফস্টাইল হয় যেখান থেকে আমি রোগ থেকে দূরে থাকতে পারি, তাহলে আমার দু রকমের মেডিসিন, এক রকমের কাজ, একই মেডিসিন আমার জন্য চলবে না। তাহলে কোনো একটা জিওলজিক ইভেন্ট কোনো একটা জিওগ্রাফিক টেরেনে যদি ঘটে, তাহলে সেই জিওগ্রাফিক টেরেনটা স্পেস কতদিন আগে হয়েছে তার উপরে তার চিন্তা করবে। আমরা যখন ফসিল করি না, ফসিলে দেবে ফসিলের এজ দেওয়া হয়, কোনোটার গায়ে লেখা থাকে, মানে যখন আমরা জিওলজিক্যাল টাইম স্কেল করি কেমব্রিয়ান টু ডিভোনিয়ান, তাহলে কেমব্রিয়ান, অর্ডোভিশিয়ান, ডিভোনিয়ান, সিলুরিয়ান। তাহলে কেমব্রিয়ান টু ডিভোনিয়ান যদি বলি, সে কেমব্রিয়ানও ছিল, অর্ডোভিশিয়ানও ছিল, ডিভোনিয়ানও ছিল। কিন্তু ইন্ডেক্স ফসিল যদি হয়, সে শুধু একটা জায়গাতেই থাকবে কিন্তু অনেকটা জায়গায় ছড়িয়ে থাকবে। আবার সেই জিওগ্রাফি, তাহলে যতগুলো জায়গায় সে ছড়িয়ে থাকবে সব জায়গার একটাই জিওলজিক্যাল এজ হয়ে যাবে। তাহলে টাইম অ্যান্ড স্পেসে যদি আমি গ্র্যানিটটাকে, গ্র্যানিট অ্যাক্টিভিটি, সিংভূম গ্র্যানিটেডকে যদি চিহ্নিত করতে পারি, যতগুলো জায়গায় সিংভূম গ্র্যানিটের ক্যারেক্টার দেখতে পাবো, অন্য কোনো জায়গায়, পৃথিবীর অন্য কোনো জায়গায় যদি ওই একই ক্যারেক্টার দেখতে পাই, তাহলে বলতে পারবো, কোরিলেট করতে পারবো, ইট ইজ কোরিলেটেড উইথ রেফারেন্স টু
সিংভূম গ্রানিট। তাহলে আমরা বাংলায় বলি না সমসাময়িক, তাহলে একটা সময় প্রত্যেকবার জিওলজিক্যালি সময়টা, জিওলজিক্যাল টাইম পিরিয়ড আর একটা জায়গা, এই দিয়ে আমরা ঘটনাগুলোকে চিহ্নিত করি। তাহলে বাই দ্য টার্ম এটা বলা হয় যে একটা ঘটনা তার টাইম অ্যান্ড জিওগ্রাফিক্যালি কোথায় হয়েছে সেটা তার স্পেস, দ্যাট ইজ ইস লোকেশন, যেটাকে আমরা বলি স্পেশাল রিলেশনশিপ। তাহলে এই পয়েন্টটা আমরা বলেছিলাম 5টা ডিফারেন্ট ইমপ্রিন্ট বলেছি, 5 ডিফারেন্ট ইমপ্রিন্টস কথাটা লিখেছি। দিস ইমপ্রিন্টস আর, এই পয়েন্টের যখন শুরু হয়েছিল ফার্স্ট লাইনটা বলো, এই লাইনটা ইট ইজ সাজেস্ট ডিফারেন্ট জিওলজিক্যাল ইভেন্টসগুলোকে এবার করে ABCD করে 5টা লেখো। ইন্ডেক্স ফসিল। হ্যাঁ, কোনো একটা নির্দিষ্ট জিওলজিক টাইমে তাকে পাওয়া গেছে, কিন্তু সে জিওগ্রাফিক্যালি অনেকটা জায়গায় জুড়ে গেছে। মানে যেমন করে এখানে বলছে না, ক্লোরাইট মানে লো গ্রেড, বায়োটাইট মানে তার চেয়ে হাই গ্রেড, এগুলো বলছে ইন্ডেক্স মিনারেল। কিন্তু এখন আমরা বলি ইন্ডেক্স মিনারেল দিয়ে যদি আমরা কোনো জিনিস স্টাডি করি তাহলে সেই স্টাডিটা সঠিক হবে না। তোমাদের কোনো একজনের নাম বলো, তোমার নাম বলো। পায়েল। আচ্ছা, আমি ধরো ক্লাসে পড়াতে গেছি, এবার আমি যদি ঠিক করে নিই পায়েল ক্লাসে থাকলে ক্লাস হবে আর পায়েল ক্লাসে না থাকলে ক্লাস হবে না, তাহলে কি আমি ভালো কাজ করেছি? উত্তর হচ্ছে না। আমি ক্লাসে কি, ও পায়েল নেই, তাহলে আর ক্লাস নিয়ে কী হবে? আর যেদিন পায়েল থাকলো সেদিনকে আমি বললাম আজকে ক্লাস হবে। তাহলে ক্লোরাইড আছে মানে লো গ্রেড, এমনটা তো হতে পারে না যদি ক্লোরাইড না থাকে, কারণ সব মিনারেল, সব কেমিস্ট্রি থেকে ক্লোরাইড হবে না। সেই জন্য আমরা এখন করেছি অ্যাসেম্বলেজ, মানে একটা ক্লাসের খাতায় যে নামগুলো থাকবে সব দিন সবাই থাকবে তার কোনো মানে নেই। তাহলে যে থাকলো না সে বাকি বন্ধুদের ফোন করে জানতে চাইতে পারে যে ডিয়ার স্যারের ক্লাসটা হয়েছে, উনি কি আগের দিনের মতো আজও বাজে পড়িয়েছেন? যদি বাজে পড়িয়েছেন তাহলে কতটা বাজে পড়িয়েছেন? ওরা বলো আজকে তো আরও বাজে পড়িয়েছেন, তাহলে নোটসের দরকার নেই। আর যদি বলে না আজকে না উনি কিছু ভালো কথা বলেছেন, তখন সে ইন্টারেস্টেড হবে নোটসটার ব্যাপারে। তাহলে আমরা অ্যাসেম্বলেজের উপর গুরুত্ব দিচ্ছি। কিন্তু যখন প্রথম এটা আবিষ্কার হয়েছিল তখন গোটা পৃথিবী জুড়ে স্কটল্যান্ড এটা আবিষ্কার করেছিলেন কোনো একজন বৈজ্ঞানিক। তারপরে গোটা পৃথিবীতে এটা একটা নজর কাড়া হয়ে গেছে, প্রত্যেকে খুঁজছে কোথায় ক্লোরাইড, কোথায় বায়োটাইড, তার মাইন্ড ম্যাপ করা হচ্ছিল। ভারতবর্ষের প্রফেসর সন্তোষ রায়, প্রেসিডেন্সি কলেজ সেই সময়, তিনি দার্জিলিং হিমালয়াস এটা বার করেছিলেন, ক্লোরাইড, বায়োটাইড, গার্নেট, পরপর ইন্ডেক্স মিনারেল। মানে সিকিম হিমালয়াস থেকে শুরু করে তোমাদের থেকে ফুটহিলস থেকে আরও উপরে উনি পুরো বার করেছিলেন। প্রচুর ফিল্ড ওয়ার্ক করতে হচ্ছে, প্রচুর ফিল্ড ওয়ার্ক করতেন, অনেক জিনিস। হ্যাঁ, করে ওই ইন্ডেক্স মিনারেল। আর এখানে ডক্টর খিতিন নাহা IIT খড়গপুরের, তিনি যখন এখানে DSc করেছিলেন, উনি যখন ক্লোরাইড, বায়োটাইড, গার্নেট, স্টরলাইট সব কিছু কায়ানাইট, তা সিলিমিনাইটটা কোথাও পেলেন না। সিলিমিনাইটের গিয়ে জায়গাতে গিয়ে উনি নোট অফ ইন্টারোগেশন দিয়েছেন, মানে আমি এখানে সিলিমিনাইট খুঁজে পাইনি। লাপসাবুরু বলে একটা জায়গা আছে টাটার কাছে, সেখানে কায়ানাইট অতি পাওয়া যায়। গার্নেট, স্টরলাইটটা আমরা খুব সহজেই দেখতে পাবো, ক্লোরাইড, বায়োটাইটও দেখা যায়। তাহলে উনি সেখানে প্রশ্নচিহ্ন রেখেছেন যে হয়তো আছে কিন্তু আমি খুঁজে পাই। তাহলে যেমন তোমরা জানো বোধহয় পিরিয়ডিক টেবিল যখন নিউল্যান্ড আর মেন্ডেলিক বার করেছিলেন তখন পিরিয়ডিক টেবিলে অনেকগুলো জায়গা ফাঁকা ছিল, মানে ভাবা হচ্ছিল যে ওইখানে এই মেটেরিয়াল একটা কোনো এলিমেন্ট আছে। নিউল্যান্ড বলে তিনি একটা ল বার করেছিলেন, সেটা হচ্ছে ল অফ অক্টেভ। যেমন সা রে গা মা পা ধা নি সা, মানে সা দিয়ে শুরু আবার সাতে শেষ, মানে এভরি 8th এলিমেন্ট আবার প্রপার্টিটা একই রকমের একটা মিনারেল এলিমেন্ট পাওয়া যায়। তো ওই রকম যেসব এলিমেন্টগুলোকে পাওয়া যায়নি উনি গ্যাপ রেখেছিলেন, পরে সেইগুলো পাওয়া গেল। মানে তার মানে কি, এই যে কনসেপচুয়ালাইজ করা, মানে এমনি এমনি তো আমি বিজ্ঞানী হতে পারি না, মানে আমাকে বিজ্ঞান নিয়ে চর্চা করার সাথে সাথে আমাকে ভাবতে হবে যে এটা এখানে পাওয়ার কথা ছিল কিন্তু পেলাম না কেন। আমি হয়তো খুঁজে পেলাম না, আমি হয়তো খুঁজে পেলাম না, অন্য তো যার জন্যই বলে রিসার্চ, মানে যা দেখেছো আবার দেখো। আমি যখন কলেজে পড়াতাম আমার একটা খুব প্রিয় গান ছিল, হ্যাঁ, আমি স্টুডেন্টের সেই গানটা শুনে না বেসুরো গলায় গাইতাম। স্টুডেন্টরা বলছে স্যার আপনি কোন গানটার কথা বলছেন? দেবানন্দের একটা প্রিয় গান পিকচারাইজেশনে, সেই গানটা হচ্ছে বারবার দেখো।
হাজারবার মানে বইটা তুমি বারবার দেখো, হাজারবার দেখো। ও তো বলছে দেখনে কি চিজ হ্যাঁ আমারে দিল কে পাস, মানে আমার কিতাব কে পাস। আমার বইটা যদি বারবার উল্টাও তাহলে এত জিনিস তুমি জানতে পারবে, দেখবে তোমার এনরিচমেন্ট। তাই বলা হয় না বারবার দেখো, হাজারবার দেখো, মানে একবার দেখে কি হবে, হাজারবার। তাহলে বারবার এসো, ওই যে ঘাটশিলা গালুটিতে বারবার এসো, প্রত্যেকবার এলে তুমি নতুন কিছু দেখতে পাচ্ছ। এই নতুন কিছু দেখাটা, আমি যেমন মাঝখানে অনেকদিন গ্যাপ পড়ে গেছে, আবার কিছু নতুন কিছু দেখে যাবো। সেই দেখাগুলো আবার আমি আমার নিজের কাছে স্টোর করবো, পরে কোনো সময় আবার আমি শেয়ার করতে পারি। তাহলে এই 5টা জিওলজিক্যাল ইভেন্ট হচ্ছে এ হচ্ছে ম্যাগমাটিজম। এই প্রথমে দেখো এ দিয়ে লেখো ম্যাগমাটিজম, স্মলে ড্যাশ দিয়ে ম্যাগমাটিজমের কী কী এভিডেন্স দেখবো, গ্রানিট, ডলেরাইট, প্লাস মাইনাস গ্যাব্রো। প্লাস মাইনাস গ্যাব্রো, গ্যাব্রো দেখা যেতেও পারে নাও পারে, মানে তোমাদের মানে পুরো জায়গাটা তো আমাদের পক্ষে দেখা সম্ভব নয়, কিন্তু আছে এখানে। এবার 2 মেটামরফিজম, বি লো টু হাই গ্রেড মেটামরফিজম in terms of index minerals. লো টু হাই গ্রেড মেটামরফিজম Metamorphism in terms of index, মানে ক্লোরাইড, বায়োটাইট এগুলো দেখা যায় ইন টার্মস অফ ইন্ডেক্স মিনারেলস। ইন্ডেক্স মিনারেলস। এবার সি স্ট্রাকচারাল ডিফরমেশন, folding and faulting, ড্যাশ দিয়ে folding and faulting, faulting এর পাশে ব্র্যাকেটে লেখো শিয়ার জোন and large scale faulting, SHEAR SHEARING। শিয়ারিং জোন। তাহলে এটা স্ট্রাকচারাল, ব্র্যাকেট শেষ। এটা সি। সি হচ্ছে ভলক্যানিজম, ভলকানের জন্য ভলক্যানিজম মানে এখানে আমরা হয়তো কাল পরশু এই 3 দিনে দেখাতে পারবো না, কিন্তু এখানে প্রচুর ভলক্যানিক রকস আছে। ভিইউ ব্র্যাকেটে 3টে ভলক্যানিক নাম লেখো, একটা হচ্ছে জগন্নাথপুর লাভা, একটা হচ্ছে মলংতুলি লাভা, মলম মলং মলম MALNG এটসেট্রা, টুলি তুলি মলংতুলি, মলম TULI মলম তুলি টুলি তাহলে এটা হলো ভলক্যানিজম। লাভা। আর ই হচ্ছে মিনারেলাইজেশন, ইকোনমিক মিনারেলাইজেশন, economic mineralization of copper ore, অফ কপার ওর copper ore and uranium. অ্যান্ড ইউরেনিয়াম কপার আর মানে ইকোনমিক এর এই মিনারেলাইজেশনের জন্যই ইকোনমিক এই যে পার্টিকুলার এটা মিনারেলাইজ বেল্ট বলেই এটার এত খ্যাতি। অর্থনীতি মানে এটা অর্থনৈতিক ভূগোলে এটা একটা বিশাল বড় জায়গা। মানে আমরা কোনো একটা জায়গার একটা বড় ইন্ডাস্ট্রি, যেমন কোনো একটা জায়গায় স্টিল প্লান্ট করতে গেলে আমার আয়রন ওর দরকার, আমার লাইমস্টোন দরকার, আমার কোল দরকার। তাহলে যে কোনো বড় যখন স্টিল মাইন্স হয় তার একটা ক্যাপটিভ মাইন হতে হয়। ক্যাপটিভ মাইন মানে সেখান থেকে মূল জায়গা যেখান থেকে আয়রন ওরটা আসবে। যখন বিধানচন্দ্র রায় দুর্গাপুর স্টিল প্লান্ট করেছিলেন তখন এটা নিয়ে একটা বড় সমস্যা হয়েছিল, এই কোলটা রানীগঞ্জ ইত্যাদি থেকে পাওয়া যাবে, কিন্তু আয়রনটা কোথা থেকে পাওয়া যাবে? কাছাকাছি কোনো আয়রন ওর মাইন নেই। কিন্তু ভিলাই স্টিল প্লান্ট আর অন্যান্য যত স্টিল প্লান্ট আছে প্রত্যেকে ক্যাপটিভ মাইন আছে। তখন সেই সব ক্যাপটিভ মাইন বললো ঠিক আছে, বিধানচন্দ্র রায়ের ইনিশিয়েটিভে তারা ওদের প্রোডাকশনের একটা অংশ দুর্গাপুর স্টিল প্লান্টে পাঠাতে লাগলো। রাউরকেল্লা স্টিল প্লান্টের একটা বিশাল ক্যাপটিভ মাইন আছে। তাহলে ক্যাপটিভ মাইন হচ্ছে আমার ইন্ডাস্ট্রিটাকে সাপোর্ট দেওয়ার জন্যে আমার মিনারেল রিসোর্স আছে কিনা। তাহলে কোনো জায়গায় সিমেন্ট প্লান্ট যদি হয় আমার লাইমস্টোন থাকতে হবে,
তাহলে আমি লাইমস্টোনটা এক জায়গায়, সেখান থেকে 200 কিলোমিটার দূরে যদি আমি সিমেন্ট প্লান্ট করি, তাহলে আমার অর্থনৈতিক দিয়ে হবে না। তার মানে কি, একটা সোশিও ইকোনমিক স্ট্রাকচার, যে তোমাদের সিলেবাসে বলা হচ্ছে সোশিও ইকোনমিক, আমি যখন তোমাদের ফিল্ড রিপোর্টটা লেখানোর জন্য পয়েন্ট দেব, সেখানে দেখাবো যে এখানকার সোশিও ইকোনমিটা কী করে মিনারেলাইজেশন দ্বারা কন্ট্রোল হয়েছে। আবার এখানে একই সাথে হেলথ হ্যাজার্ড হয়েছে, মানে ইউরেনিয়াম মাইন্স থাকার জন্যে যারা ইউরেনিয়াম মাইন্সে কাজ করেন তাদের অনেক রকম রোগের সমস্যা হয়। ওখানে রেডিয়েশন হওয়ার জন্যে, ইউরেনিয়াম থেকে রেডিয়েশন হয়, আলফা বিটা গামা পার্টিকেলস বেরোয়, এবং তার জন্যে যখন মাইন্সে যায় তাদের নিয়ম হচ্ছে, তুমি মাইন্সের থেকে ঘুরে আসার পরে ওখানে করা হয় কি, একটা পার্টিকুলার পরিমাণে দুধ খাওয়ানো হয়, মানে কম্পালসারি, মানে সেটা ওই কোম্পানি থেকেই খাওয়ানো হয় যারা মাইন্সের ভেতরে ছিল। যে রেডিয়েশনটার যে এফেক্ট করেছে সেটা সেই দিনকার যে তাড়াতাড়ি যদি কিছুটা দুধ খাইয়ে দেওয়া যায়, কিছুটা হলেও সেটা মিনিমাইজ হয়। কতটা মিনিমাইজ হবে তার কোনো গবেষণা এখনও কি হয়েছে কিনা জানি না, কিন্তু চালু মানে আমরা যখন ছাত্রদের নিয়ে গেছি, এরপর আসার পরে দেখলাম, আপনারা বসুন, দেখলাম আমাদের দুধ দেওয়া হবে। বলো। স্যার, আমি বলছি যে এখানে আপনি বলছেন যে এক্সপোজার হিসেবে ডলারাইট এবং গ্যাব্রো পাওয়া যেতে পারে, আর পরক্ষণে এক জায়গায় বললেন জগন্নাথ এবং মালাংটলি লাভা পাওয়া যাবে, তাহলে ব্যাসল্ট আমরা কি পাবো না এক্সপোজারে? হ্যাঁ, ওই যেসব লাভাগুলো আছে সেগুলো মূলত তো মেটাবেসল্ট হয়ে গেছে। মেটা ব্যাসল্ট, তার মানে ফিশারির অপশন হয়ে ব্যাসল্ট তো পেতেই পারবো আমরা। হ্যাঁ, ব্যাসল্ট। কিন্তু আমি এই এরিয়াতে, কেন এরিয়াটা তো বড় এক্সটেন্সিভ, যখন আমরা জিওলজিক্যাল ম্যাপটা, এটা দাও একটুখানি, ব্যাপার না না ওই যে আমি দেখো, এখানে শুরু হচ্ছে কপার ওর, ইউরেনিয়াম ওর, নিকেল ওর, ক্রোমাইট, মলিবডেনাইট, গোল্ড ইত্যাদি, অ্যাপাটাইট। এই যে ম্যাপ শোয়িং দ্য ফর্মেশন অফ ইম্পর্টেন্ট মিনারেল ডিপোজিট অ্যালং সিংভূম কপার ইউরেনিয়াম বেল্ট। এই যে 1 হচ্ছে ছোটনাগপুর গ্রানিট নিক্স, 2 কুইলাপাল গ্রানিট, 3 ফিলাইট অ্যান্ড মাইকাসিস, 4 ডলমা ভলকানিক্স, ডলমা পাহাড়, 5 সোডা গ্রানিট, যেটা বলছি ম্যাগমাটিজমের এভিডেন্স, আর্কাসানিক গ্রানোফায়ার, চক্রধরপুর, না এতগুলো গ্রানিটের এফেক্ট আছে, ফিলাইট, এগুলো সব মেটামরফিক রক, ধানজরি ভলকানিক্স, কোলহান গ্রুপ সেডিমেন্টস, অঙ্গাবাড়িয়া বেসিক ভলকানিক্স, আর টার্সিয়ারি গ্যাস। এই ম্যাপটা আমাদের ফিল্ডে যখন রিপোর্ট লিখবো তখন এই ম্যাপটা থাকবে। তাহলে এই পুরো জিনিসটা এখানে দেখতে পাচ্ছি, এই পুরো জায়গাটা হচ্ছে, আমরা তো সবটা দেখতে পাবো না, আমরা এরকম একটা জায়গাতে আছি আর কি, টাটানগরের কাছাকাছি এই জায়গাটাতে আছি। আর এই রাখা মাইন্সের কাছ দিয়ে আমরা যাব, মোসাবনিতেও আমরা যাব। আমরা এই টাটানগরের একটু আগে আছি, আর এই পাশে হচ্ছে রাখা মাইন্স। আমাদের পরশু দিনে ফিল্ড ওয়ার্কে, কালকে হতে পারে, দেখা যাবে ডাব্বুবাবু এলে ঠিক হবে কোন জায়গাটা কালকে যাচ্ছি আর কি। আর এই পাশটা হচ্ছে ভলকানিক্স, ডলমা ভলকানিক্স। এটা যেমন একটা ম্যাপ, এই ম্যাপটা ছাড়া এই বইটা যখন লেখা হয়েছিল তার ফিল্ড ওয়ার্কে আমি ছিলাম আর কি। মানে এটা আপনার কন্ট্রিবিউশন রয়েছে ফিল্ড ডেটা কালেকশনে আমার কন্ট্রিবিউশন। এটা ইভেন্ট, তাহলে এরও তো টাইম অ্যান্ড স্পেস আছে। তাহলে যখন আমি বলছি ইউরেনিয়াম মিনারেলাইজেশন, তার সাথে বলছি যদুগোটা, তাহলে যদুগোটা একটা জায়গা, মোসাবনি কপার মাইন সেটা আরেকটা জায়গা। একটা শিয়ার জোন চলেছে অনেকক্ষণ, অনেকটা জায়গা জুড়ে, তার কোনো জায়গায় কপার হয়েছে, কোনো জায়গায় ইউরেনিয়াম হয়েছে। তাহলে এই দুটোর মধ্যে তফাৎ হচ্ছে একজন অক্সাইড, একজন সালফাইড। তাহলে একটা যখন আমরা কোনো খাবার পাতে খেতে বসি, আমাদের তো নানা রকম জিনিস থাকে। উই স্টার্ট উইথ ওয়ান পার্টিকুলার জিনিস, অনেক সময় আমরা শাক দিয়ে শুরু করি, আবার শেষের দিকে আর এক রকমের থাকে। স্যার, শিয়ার জোনটা সম্বন্ধে যদি একটু আমাকে হাইলাইট করেন। এখনই বলবো, শিয়ার জোনের সম্বন্ধে আলাদা নাম আসবে আর কি। তাহলে এইটা হচ্ছে 5টা ইভেন্ট। তাহলে ওইখানে দেখো শিয়ার জোনটা স্টার দাও দিয়ে তলায় নজরুলের কথা অনুযায়ী আমরা শিয়ার জোন সম্বন্ধে একটু বলি। The term shear zone
এই ছবিটা তোমরা পরে স্যারের কাছে দেখে নেবে। এই এরিয়া ঠিক মাঝখান দিয়ে যাচ্ছে, মানে এইটা তন্ময়কে একটু বলি, এই শিয়ার জোনটা এরকম মাঝখান দিয়ে গিয়ে এটা প্রায় 130 কিলোমিটার লম্বা, এরকম ইস্ট ওয়েস্টে যাচ্ছে। এটা নর্থ, এদিকটা ইস্ট ওয়েস্ট করতে করতে সাউথ ইস্টে নেমে গেছে। এইরকম সিংহম শিয়ার জোন গেছে, রাখা মাইন্স, যদুকোটা, মোসাবনি সব হচ্ছে শিয়ার জোন। এই গোটাটাই শিয়ার জন্য। এই তো, হ্যাঁ, ও তোমরাও বার করেছো। তাহলে হচ্ছে দ্য টার্ম শিয়ার জোন actually reflects an area which extends for about 130 kilometers. Reflects and area. Which An reflects an area অ্যান এরিয়া which extends for about 130 kilometers in an east-west direction and ultimately bending towards southeast. সাউথ The entire shear zone, documents at least 3 different features. তার মধ্যে স্মল 1, স্মল 2, স্মল 3। স্মল 1 হচ্ছে রোমান এক্সটেন্সিভ crushing extensive crushing CRUSHING and fragmentary nature of the rock. Extensive crushing and fragmentary nature of rock, মানে এমন ঘর্ষণ হয়েছে পাথরগুলো ভেঙে চুরে গেছে, ক্রাশড হয়ে গেছে। এটা আমি দেখাবো এই 2-3 দিনের মধ্যে, একদিন তো দেখাবোই। ক্রাশিং অ্যান্ড এক্সটেন্সিভ ক্রাশিং হয়েছে। আর তারপরে পয়েন্ট নাম্বার 2, ডিউরিং রিক্রিস্টালাইজেশন, যখনই ক্রাশিং হবে তারপরেই ওটা আবার রিক্রিস্টালাইজ করবে। ডিউরিং রিক্রিস্টালাইজেশন they had formed breccia with angular fragments embedded within them. With angular fragments embedded within, মানে ওই যে পাথরগুলো ভেঙে গিয়েছিল তারা অ্যাঙ্গুলার ফ্র্যাগমেন্ট তৈরি করেছে, যখন রিক্রিস্টালাইজ করেছে তার মধ্যে ওই টুকরোগুলো থাকবে। এর মধ্যে এবার ব্র্যাকেটে লেখো অ্যামং দ্য ফ্র্যাগমেন্টস, যে ফ্র্যাগমেন্টগুলো এমবেডেড মানে গঠিত আছে, অ্যামং দ্য ফ্র্যাগমেন্টস হুইচ আর লার্জার ইন সাইজ help us to identify the protolith. প্রোটো মানে অরিজিনাল, মানে আমাদের বাড়িতে অনেক সময় যদি একটা ফুলদানি কিংবা কাঁচের গ্লাস ভেঙে যায়, দেখবে কাঁচের গ্লাসের তলাটা গুঁড়ো গুঁড়ো হয় না, তাহলে ওই যে বড় টুকরোটা পেলাম তা থেকে আমরা ধরতে পারি যে কোন গ্লাসটা আসলে ভেঙেছে কিংবা কোন ফুলদানির অংশটা ভেঙেছে। যেগুলো একদম ক্রাশড হয়ে গেছে তাই প্রোটো হচ্ছে অরিজিনাল রক। তাহলে যেগুলো বড় টুকরো, the fragments which are larger in size, they depict the protolith. proto মানে অরিজিনাল, লিথ মানে পাথর। তাহলে যেগুলো একদম গুঁড়ো হয়ে গেছে তাগুলো দিয়ে আমরা বলতে পারবো না, কিন্তু যেগুলো বড় টুকরো থাকে সেগুলো আমরা বলতে পারবো। ঠিক আছে। আর শিয়ার জন্য 3 নম্বর যে ক্যারেক্টার, সেটা হচ্ছে in many observations the quartz grains
may show an arrangement popularly known as ribbon-like structure. রিবন আড়াই Ribbon. আড়াই বিবিওএন। মানে তোমরা যেমন বিনুনি করো, মেয়েরা অনেকে চুলে বিনুনি করে, তা বিনুনিতে দেখেছো পরপর পরপর এরকম ভাবে বিনুনিটা চলে, ওই ফ্র্যাগমেন্টস গুলো এই বইতে খুব সুন্দর ছবি আছে, একটা পার্টিকুলার লাইন বরাবর সেই কোয়াড্রেন্ট গুলো যার সাজানো আছে। এই যদি এই রিবন লাইক স্ট্রাকচার দেখা যায় তখন সেই পাথরটাকে আমরা অনেক সময় বলি কমনলি নোন অ্যাজ, লেখো কন্টিনিউশনে, কমনলি নোন অ্যাজ, যদি এর বিনুনি কোয়াড যে বিনুনি দেখা যায়, কমনলি নোন অ্যাজ কোয়ার্জ লেপ্টিনাইট। কোয়ার্স হাইফেন। হ্যাঁ, কোয়ার্জ হাইফেন লেপ্টিনাইট, LEPTYNIT, লেপ্টিনাইট। TYNIT। নতুন লেফটিনেট প্রথম। আমি তিনটে বলেছিলাম ওই বাপ্পা, তিন বলেছিলাম, ওটা 4 হবে। 1 2 তিনটে এভিডেন্স দেখা যায় বলেছিলাম না, ওটা 4 হবে। তাহলে 4 নম্বরটা কি? The extensive crushing often অফেন। OFTN often produces a rock which is known as mylonite. Mylonite, MYLONIT. আচ্ছা, এবার থামছি মানে বলে দিই, মাইলোনাইট একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, ব্রেকশিয়া হয়ে রিক্রিস্টালাইজেশন হয়েছে, ব্রেকশিয়া হয়নি, কিন্তু জাস্ট গুঁড়ো হয়ে গেছে, একটা জমাট হয়ে গেছে, তখন তাকে আমরা বলি মাইলোনাইট। তেমনি একটা পাথর আছে যাকে বলা হয় ফাইলোনাইট। ফাইলোনাইট হচ্ছে এক ধরনের মাইলোনাইট যেখানে আমরা বুঝতে পারি অরিজিনাল পাথরটা ফিলাইট ছিল। আচ্ছা, ফিলার। মানে ফিলাইটই হচ্ছে একমাত্র পাথর যে মাইলোনাইট হওয়ার পরেও তার অরিজিনাল ক্যারেক্টার রিটেন করে। অন্য পাথরটা গুঁড়ো হয়ে গেলে তার অরিজিনাল ক্যারেক্টারটা রিটেন করে না, সেই জন্যে অন্য পাথরকে আমরা মাইলোনাইট বলে ক্লাসিফাই করে দিই, আর একে বলি ফাইলোনাইট। তাহলে যদি কোনো জায়গায় মাইলোনাইটের সাথে ফাইলোনাইট পাওয়া যায় তাহলে বুঝতে হবে সেখানে ফিলাইটের এভিডেন্স ছিল। ফিলাইট এক ধরনের মেটামরফিক রক। শেল যে সেডিমেন্টারি রক হয় সে প্রথমে স্লেট হয়, তারপরে ফিলাইট হয়, তারপরে মাইকা সিস্ট হয়। ঠিক আছে? হ্যাঁ, সিস্ট হচ্ছে কোনো একটা, ফিলাইট হচ্ছে পত্রায়ন তলগুলো আলাদা করতে পারছে না, এটা হচ্ছে ফিলাইট। সেটাই যখন আরেকটু অ্যাডভান্সে যাবে, তুমি পত্রায়ন্তল দেখতেও পাচ্ছ, সেই বরাবর পাথরটাকে তুমি আলাদা করতে পারবে, ভেঙে যাবে। আমরা যদি পারি, এখানে একটা পার্টিকুলার জায়গা আছে, আমি কালকে ডাব্বুবাবু যখন আসবেন বলবো, কুদাদা বলে একটা জায়গা আছে, কুদাদা, ওই যে রাস্তা দিয়ে আমরা যাওয়ার কথা আছে এই 2 দিনের 3 দিনের কোনো একটা দিন, সেই কুদাদাতে স্লেটের একটা কোয়ারি আছে, সেই স্লেটে যদি নিয়ে যেতে পারি তাহলে দেখাতে পারবো এটা। মানে আমি ওই কথাটা জিজ্ঞাসা করতে চাইছিলাম যে স্যার, আপনি যখন রিক্রিস্টালাইজেশন কথাটা বলছেন, হ্যাঁ, তার মানে তাদেরকে একটা নির্দিষ্ট প্রেশার এবং টেম্পারেচার কন্ডিশনে আসতে হবে। মানে মূলত প্রেশার দিয়ে, মূলত প্রেশারটাকে, হ্যাঁ, তারপরে টেম্পারেচারটাকে ইনফ্লুয়েন্স করেছে রিক্রিস্টালাইজ করার জন্য। কিন্তু প্রেশারে তো ঠেলে, মানে তুমি এই জায়গায় কেন্দ্রীভূত হও, একটা ঠেলতে হবে তো। যেমন আমরা ঝাঁট দিয়ে একটা ধুলোকে এক জায়গায় জড়ো করি, তাহলে ওই যে পালভেরাইজ মাসগুলোকে এক জায়গায় নিয়ে যেতে হবে, সেটাও তো প্রেশারটাকে নিয়ে যেতে হবে। এবং সেটা করার সময় রিক্রিস্টালাইজেশন হয়। তখন সেই জায়গাটা হচ্ছে ডায়নামিক মেটামরফিস, মানে প্রেশারটা, মানে এত ফল্টিং হয়েছে, এত একটা ইম্প্যাক্ট হয়েছে, যার জন্য শিয়ার জোনটা এতটা লম্বা বলে এর যে উইক জোনটা, যার ফলে মিনারেলাইজিং ফ্লুইডটা তো অনেক পরে এসেছে। এটা আমি একটু আগে বলছিলাম, একজন সালফাইড একজন অক্সাইড, দুজনের মধ্যে কোনো সম্পর্ক নেই। এই সম্পর্ক না থাকা দুটো জিনিস একই জায়গায় ট্রাভেল করেছে, কিন্তু দুটো আলাদা সময়। তাহলে আমরা যত এলিমেন্টস আছে তাকে আমরা নানা রকম ভাগে ভাগ করি। যেমন একজনকে বলা হয় অক্সিফিল। ফিল কথাটার মানে হচ্ছে লাভ। তাহলে আমরা যাকে ভালোবাসি তার সাথে কি করি? তার সাথে আমরা থাকতে চাই। তাহলে আয়রনকে বলা হয় অক্সিফিল।
তার জন্য হেমাটাইট হচ্ছে Fe2O3, আয়রন অক্সিজেনকে ভালোবাসে। কেউ সালফোফিল, লেড, PbS, চ্যালকোপাইরাইড, CuFeS2, এরা সালফারকে ভালোবাসে, তাই সালফারের সঙ্গে থাকে। তাহলে কেমিস্ট্রি বলে দিচ্ছে, যেমন আমরা বলি না কারোর সাথে ভালোবাসা হলে বলি না খুব কেমিস্ট্রিটা খুব ভালো, তার মানে কি কেমিস্ট্রি ভালো, ফিজিক্স ভালো বলা হয় না, বলা হয় কেমিস্ট্রিটা ভালো। তার মানে কি কেমিস্ট্রিটা কখন ভালো হয়? যখন আমি যাকে আমি ভালোবাসি তার না বলা কথাগুলো আমি বুঝতে পারছি, বলা কথা বুঝতে তো কোনো অসুবিধা নেই, বললাম আমি ঠিক আছে বুঝলাম, কিন্তু না তোমার মধ্যে কি ধরনের গুণ আছে কিংবা স্যার আজকে তাহলে একটু শেষ করি মনে হয় বাচ্চাগুলো। আর এটা শেষ পয়েন্ট হচ্ছে depicted different environmental signatures, environmental signature, যেমন করে আমরা কখন খাতায় সই করি তাহলে আমাদের সইটা বলে দেয় যে আমরা কে সই করেছি আর কি, ব্যাংকে যেমন সই দিয়ে মেলানো হয় আর কি। তাহলে প্রত্যেকে তার সিগনেচারটাকে প্রকৃতিতে রেখে দিয়ে গেছে। দেখো আমি বাতাস, আমি এই কাজটা করে গেছি, তুমি নদী, তুমি এই কাজটা করেছো, জন্মবিশিষ্ট দাগ রেখে হ্যাঁ, গেছে। তার নির্দিষ্ট দাগ তাকে রেখে দিতে হবে। তাহলে এটার সবচাইতে যেটা মানে মূল যে প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনে একটা সময় আমরা পড়াশোনা করি, তারপরে কাজকর্ম করি, নানা রকম করি, কিন্তু আমাদের মূল কথা হচ্ছে প্রকৃতির নিয়ম মেনে আমাদের এমন কিছু করতে হবে কাজ যেটা আমরা মার্ক রেখে যেতে পারি, মানে এই কাজটা আমি করেছি, মানে সেটা ভালো হয়। তুমি যদি ভালো কাজ করো তাহলে তার সুনাম হবে আর কি। খারাপ কাজ করেও মার্ক রাখা যায়, কিন্তু সেই মার্কটার কোনো আমরা সেটাকে করি না। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবও তাই তো বলেছেন শুনেছি, যে জন্মেছিস তো দাগ রেখে যা। হ্যাঁ, জন্মেছিস তো দাগ রেখে যায়। থ্যাংক ইউ, নজরুল কত সুন্দর কথা বললো, মানে কথার মধ্যে কাজী নজরুল মিশে আছে তো। শ্রী শ্রী রামকৃষ্ণ দেবী বলেছেন স্যার। রামকৃষ্ণ দেব বলে জানি এই কথাটা, কিন্তু সঠিক সময় কথাটাকে এনে তুমি এখানে প্লেস করলে আর কি, জন্মেছিস তো দাগ রেখে যায়, মানে দাগটা রাখতে হয়। তাই তোমরা এখন যে বয়সে আছো নিজেদেরকে আরো নতুন করে গঠিত করো, তৈরি হও, এমনভাবে করো যাতে তুমি সমাজে কিছু দাগ রেখে যেতে পারো। ইউ কন্ট্রিবিউট ফর দ্য আপলিফটমেন্ট অফ দ্য সোসাইটি। সমাজ যাতে উন্নত হয় এমন কাজ করো, সমাজের ক্ষতি হয় এমন কোনো কাজ করো না। আমি জ্ঞানত এখনো অবধি কোনো মানুষের কখনো কোনো ডাইরেক্ট ক্ষতি করিনি। অজ্ঞানতা একবার ক্ষতি করে দিয়েছিলাম আমার অত্যন্ত প্রিয় একজন মানুষকে, কিন্তু সেটা আমি সম্পূর্ণ অজ্ঞানতা অবস্থায় করেছিলাম। পরে যখন আমি জানতে পেরেছি, সেই অনুশোচনা আমি আজও প্রত্যেক দিন সকালে আমি ঘুম থেকে উঠে সেই অনুশোচনা দিই, হোয়াই ডিড আই ডু দিস মিস্টেক। শুধু করিনি, যার সাথে করেছি তার সাথে, যাকে আমি সবচাইতে বেশি ভালোবাসি তার সাথে আমি করেছি, কিন্তু করে ফেলেছিলাম অজ্ঞান। আমি কখনোই বুঝতে পারিনি সেইটাই আঘাত করবে, কিন্তু সেটা তো যে কোনো আমার ব্যক্তিগত জীবনে জায়গা। কিন্তু আর কোনো দিন আমি কোনো ছাত্রকে আজ অবধি কখনো বলিনি, আমার অনেক শিক্ষক থেকে অনেক সময় শুনেছি তোর দ্বারা কিছু হবে না, এই কথাটা বলতে আমি তাদেরকে ডেকে গিয়ে সেই শিক্ষককে ডেকে বলেছি আপনার একটা জায়গায় ভুল হয়ে যাচ্ছে, আপনি কি করে জানলেন ওর দ্বারা কিছু হবে না? যে জায়গাটা হবে না সেটা আপনি হবে সেটা আপনি জানেন না, এরকম বলতে পারেন। ওর দ্বারা নিশ্চয়ই কিছু হবে, ওর হয়তো এই জিনিসটা হচ্ছে না, কিন্তু দেয়ার আর মেনি আদার ফিল্ডস যেখানে সে কিছু করতেই পারে, সেটা আপনি জানেন, কিছু করবেই, সে করবেই। তিনি এরম অনেককে বলতেন কোথাকার গুরু। আমি একদিন তাকে আমাদের টিচার্স কমন রুমে কফি ব্রেক হয়েছে, আমি তার সাথে গিয়ে আলাদা করে কথা বলেছিলাম, এই যে আপনি ক্লাসে অনেক সময় বলেন কোথাকার গরু, আপনি কি বিভিন্ন জায়গার গরু সম্বন্ধে আপনার আইডিয়া আছে? মানে অস্ট্রেলিয়ার গরু এতটা বোকা হবে, এখানকার গরু ইত্যাদি। আপনি এই যে কোথাকার গরু বলেন, তারপর থেকে উনি আর বলেন, মানে তার মানে কি ওনার প্রোফাউন্ড নলেজ ছিল বিভিন্ন দেশের গরু সম্বন্ধে, তাই
মানে উনি আসলে বলতে চাইতেন যে ক্লাসে কোন স্কুল থেকে এসছে, মানে সেই গরুটা হচ্ছে সেই স্কুলের থেকে, সেই স্কুলের গরু আর কি। ঠিক আছে, আজকের মতো এই, আর কালকে তোমাদের কখন রেডি হবে বলে দেবেন